চাপে পড়ে কি ইউনূস চাচার মাথাটা পুরাই নষ্ট হয়ে গেছে? এই প্রশ্নটা উঠছে, তার কারণ হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে এর আগেই ভারত তার নিজেদের অবস্থান কিন্তু স্পষ্ট করে দিয়েছে। কিন্তু তারপরেও আগামী 1 মাসের মধ্যে নাকি শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, আর সেই ঘটনা যদি না ঘটে, প্রয়োজনে ইউনূস চাচা ভারতের সঙ্গে যুদ্ধের জন্যও প্রস্তুতি নিচ্ছেন, এমন প্রচ্ছন্ন হুমকি তার তরফ থেকে এসে যাচ্ছে। এবার প্রশ্নটা হচ্ছে যে যে ভারতবর্ষ চালটুকু না পাঠালে বাংলাদেশের টেটিয়া কিভাবে টাইট হয়ে যায়, সেটা ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়ে গেছে। ভারতের হাতে পায়ে ধরছে বাংলাদেশ যে একটু আমাদের চাল দাও, এমনকি সেই চাল যখন ভারত রপ্তানি করছে তার উপর থেকে শুল্ক অবধি তুলে নিতে বাধ্য হচ্ছে ইউনূস সরকার, নাহলে বাংলাদেশিরা না খেয়ে মরবে। তার মাঝখানেও এই রকম পাগলামির কারণ কি? এর পিছনে কি এমন একটা জায়গা রয়েছে যেখানে আলটিমেটলি এই রাজনৈতিক জাঁতাকলে পড়ে ঘেঁটে গেছে, আর তাই কোথাও কি বলতে হবে কি করতে হবে সেটা খুঁজে পাচ্ছে না ইউনূস? নাকি এমনই চাপ হয়েছে যে আগামী 1 মাস সে নিজেই টিকবে না, আর সেই জন্য অধুনা যাকে বাপ বলে মেনে নিয়েছে সেই পাকিস্তানের কাছ থেকে ধার করে চেনা অস্ত্র ভারত বিরোধিতার পথে ইউনূস হাঁটছে এবং দেশের মানুষকে বার্তা দেওয়ার চেষ্টা করছে, ওটাই আফিমের নেশার মতো বুঁদ করে রেখে দেখো আমি ভারতের সঙ্গে যুদ্ধ করতে পারি, এই করে সরকারে টিকে থাকার একটা মরিয়া চেষ্টা করছে। আর নাকি যাদের ভরসায় সরকারে বসেছিল সেই তারাই এখন ইউনূসকে ছুঁড়ে ফেলে দিতে চায়, আর তাই তাদেরকে কোনো রকমে ম্যানেজ করার জন্য এই হাসিনা বিরোধিতা, প্রয়োজনে ভারত বিরোধিতার এই তত্ত্বে ইউনূস হাঁটছে। এবং হাঁটলেও শেষ পর্যন্ত ইউনূস কি নিজে টিকে থাকতে পারবে? ভারতের সঙ্গে কোনো রকম কোনো যুদ্ধের কিছু করতে পারবে? সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠছে। কোথা থেকে এই জল্পনাটা শুরু হচ্ছে? জল্পনাটা শুরু হচ্ছে আজকে বাংলাদেশের যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল আছে, সেখানে শেখ হাসিনার বিরুদ্ধে একটা মামলা চলছে। কি মামলা? না, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন সেখানে গুম ঘরে তিনি বন্দীদের রাখতেন, বিশেষ করে রাজনৈতিক যারা বিরোধী কর্মী ছিল তাদেরকে রাখতেন। সেইটা নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে একটা বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেই বিচার প্রক্রিয়ায় শেখ হাসিনাকে মোটামুটি দোষী সাব্যস্ত করার প্ল্যান চলছে। এবং এই জায়গা থেকে এই মামলায় 12ই ফেব্রুয়ারির মধ্যে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে ওই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল যেটা বাংলাদেশে আছে সেখানে নাকি নিয়ে আসতে হবে। এখন শেখ হাসিনা তো বসে আছেন ভারতবর্ষে। এর আগে রেড কর্নার নোটিশ ইন্টারপোলের থ্রু দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে জারি করার চেষ্টা করা হয়েছে। এমনকি ভারতকে কূটনৈতিক নোট পাঠানো হয়েছিল যে বাবা শেখ হাসিনাকে তোমরা ফেরত পাঠিয়ে দাও, তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝামেলা নেই, শেখ হাসিনা তোমাদের ওখানে বসে থাকছে এবং বাংলাদেশের আমাদের এখনকার যে সরকার চলছে তার বিরুদ্ধে কথা বলছে, সুতরাং শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। ভারতবর্ষ কি করেছিল? ভারতবর্ষ শুধু একটা ছোট্ট জবাব দিয়েছিল যে হ্যাঁ, তোমাদের কূটনৈতিক নোট পেয়েছি, এই নিয়ে এখনই আমাদের কিছু বলার নেই। অর্থাৎ শেখ হাসিনাকে ফেরত দেবো দেব না কোনো কিচ্ছু নয়, বেসিক্যালি বাংলাদেশ তোমাদের পাত্তাই দিচ্ছি না, ওই নোট তোমাদের কাছেই রেখে দাও, এই রকম একটা বার্তা দিয়ে দিয়েছিল। অর্থাৎ শেখ হাসিনাকে যে ফেরত দেওয়া হবে না সেই নোট থেকেই কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছিল। এবং যেটা আন্তর্জাতিক মহলে একটা একটা চাপ রয়েছে, একটা আলোচনা চলছে যে ডোনাল্ড ট্রাম্প যখন হোয়াইট হাউসে 20শে জানুয়ারি ফিরবেন, তখন ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর সাহায্যে শেখ হাসিনার বাংলাদেশে আবার প্রত্যাবর্তন ঘটবে এবং সেই হিসেবে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ঘুঁটি সাজাচ্ছেন এবং সেইখান থেকেই বাংলাদেশে আলটিমেটলি যে ত্রিমুখী লড়াই, যে রাজনৈতিক যুদ্ধ, সেটা কিন্তু শুরু হবে এবং তখন ইউনূস নাকি পালাবার জায়গা পাবে না। তাহলে এই যখন পরিস্থিতি হয়ে আছে, তখন এই 12ই ফেব্রুয়ারির ঘটনা, ইন্টারন্যাশনাল আদালত দিয়ে নতুন করে চাপ দেওয়া, এই সমস্ত কথা কেন তুলে আনা হচ্ছে? এবং এই কথাটা আসছে এমন একটা সময়ে যার আগে ইউনূস কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করে দিয়েছে। প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয় বাংলাদেশের সেনা মহড়া দেখে মন্তব্য মোহাম্মদ ইউনূসের। দেখুন, বাংলাদেশের সেনারা একটা মহড়া দিচ্ছিল এবং সেখানে তাদের সেনাবাহিনী, ট্যাঙ্কার, এইসব সব দেখা হচ্ছিল। সেইখান থেকে ইউনূস একটা বক্তব্য রাখেন, যে বক্তব্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, আপনারা অনেকেই হয়তো শুনেছেন। এখানে বলছে যে প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয়। আর এখানেই প্রশ্নটা উঠছে, কার বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে? এই ইউনূস একদিকে আরাকান ঘিরছে, ভারত চারিদিক থেকে ঘিরে আছে, তাদের যে অধুনা বাপ হয়েছে পাকিস্তান, তাদের অবস্থা খারাপ, তাদেরকে তালিবানরা মারছে। চীন তাদেরকে যে সাপোর্ট দিত, সেই চীন এখন ভারতের সঙ্গে হাত মেলাতে চাইছে, কেননা পাকিস্তান তাদের বাম্বু হয়েছে। ভারতের সঙ্গে হাত না মেলালে তারা আফগানিস্তান, ইরান হয়ে ওই চাবাহার বন্দর ব্যবহার করতে পারবে না, তাদের বাণিজ্য বন্ধ হয়ে যাবে।
অন্যদিকে জো বাইডেন, তার বিদায় আসন্ন হয়ে গেছে। তাহলে এই পরিস্থিতিতে বাংলাদেশ তো নিজেরাই ডুবে আছে একদম একটা অসম্ভব রকমের ঝামেলার মধ্যে। সেই জায়গায় বলছে প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। কার বিরুদ্ধে যুদ্ধ করবে? আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করবে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে, নাকি গৃহযুদ্ধ লাগবে? সেই জায়গাটায় ইউনুস এখানে একটা সেনাবাহিনীকে প্রস্তুত রাখছে। আর সেনাবাহিনী যতই তার আন্ডারে থাকুক, যদি সত্যি গৃহযুদ্ধ হয়, এই ইউনুসকে কি সাপোর্ট করবে? এই প্রশ্নটা উঠে যাচ্ছে, কেননা শেখ হাসিনাও তো প্রধানমন্ত্রী ছিলেন। সেই অবস্থায় সেনাবাহিনীর হাত ধরেই তো তাকে বেরিয়ে যেতে হয়েছিল দেশ থেকে। তো এই প্রশ্নটা উঠছে, তার কারণ এখানে বলছে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। ঠিক তার পরের দিনই বলছে শেখ হাসিনাকে 12ই ফেব্রুয়ারির মধ্যে তাদের আদালতে হাজির করবে এবং সেই জন্য ভারতের উপর চাপ বাড়াবে। এখানেই দুয়ে দুয়ে চাপ চার করছে অনেকেই, যে তার মানে কি ভারতকে বার্তাটা দিয়ে দেওয়া হলো যে বস, শেখ হাসিনাকে তোমরা ভালোই ভালোই ফিরিয়ে দাও, যদি 12ই ফেব্রুয়ারির মধ্যে আমাদের কাছে ফিরিয়ে না দাও, তাহলে প্রয়োজনে কিন্তু আমরা যুদ্ধ করব। এবং এই জায়গাটা এখানেই থেমে থাকছে না, যে ইউনূস যুদ্ধের মুডে আছে এবং যুদ্ধ করতে চায়, বাংলাদেশবাসীকে এই বার্তা দিতে চায়। বিভিন্ন জায়গায় কিন্তু তারা ঘুঁটি সাজাচ্ছে। এর আগেই বিভিন্ন জায়গা থেকে খবর আসছিল যে পাকিস্তানের কাছ থেকে খাদ্যদ্রব্য তারা কিনছে, কিন্তু সেই খাদ্যদ্রব্যের যে জাহাজ আসছে তার সঙ্গে বিপুল পরিমাণ অস্ত্র আসছে। শুধু তাই নয়, পাকিস্তানি জঙ্গি যারা ভারত বিরোধী, যারা এখন আর কাশ্মীর বা ভারতের পশ্চিম প্রান্ত দিয়ে ভারতে এন্ট্রি নিতে পারছে না, তাদেরকে বাংলাদেশে কার্যত স্বাগত জানানো হচ্ছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে ভিসা নীতি, সেটাকে শিথিল করে দেওয়া হয়েছে। পরিষ্কার বার্তা, তোমরা বাবা পাকিস্তান থেকে বাংলাদেশে চলে এসো, এরপর তোমরা আরামসে ভারতবর্ষে ঢুকে যাও, কেননা ওখানে যে যে 72টা চৌকি তৈরি হয়নি, অনুপ্রবেশ অবাধে ঘটে, কোনো রকম কোনো চাপ নেই। এবং তার পাশাপাশি আধপেটা খেয়ে মানুষ ভারতকে রুখতে তুরস্ক থেকে ট্যাঙ্ক কিনতে চলেছে ইউনূস। পাগলা রাজা বলছে ওপারের মানুষ। সেখানকার মানুষ স্বাভাবিকভাবেই তাদের অর্থনৈতিক কষ্ট বাড়ছে, তাদের জব স্কোপটা কমে যাচ্ছে, বিভিন্ন শিল্প যেগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া হচ্ছে। সরকারের কাছ থেকে তো এক্সপেকটেশন থাকে এইগুলোর উপর কাজ করবে, সেখানে ইউনূস কোনো রকম কোনো কাজ করছে না। উল্টে তারা এখন ট্যাঙ্ক কিনতে ছুটছে। ট্যাঙ্ক কিনে করবেটা কি? যেখানে সেনাবাহিনীর র্যাঙ্ক, মানে 3টে বাহিনী মিলে যে র্যাঙ্কিং হয়, সেখানে ভারতের র্যাঙ্ক সারা পৃথিবীর মধ্যে 4র্থ। এবং ভারত নিত্য নতুন প্রয়োজনীয় জিনিস তারা নতুন নতুন করে তৈরি করছে, বিভিন্ন টেকনোলজি নিয়ে এসছে, সেগুলো থেকে ডেভেলপ করে ভারত আরো শক্তিশালী হচ্ছে। বাংলাদেশ সেখানে 37তম স্থানে আছে। সেই জায়গা থেকে ট্যাঙ্ক কিনে তারা কি করতে চাইছে? ভারত তো কোনোদিন আজ অব্দি কোনো দেশের উপর আক্রমণ করেনি, এখনো করবে না। বাংলাদেশ এত ভারত বিরোধী কথা বলছে, তারপরে যখন বাংলাদেশের দরকার, ভারত কিন্তু চাল ডাল আলু পেঁয়াজ ডিম পাঠিয়ে তাদেরকে সাহায্য করছে। তাহলে সেই জায়গা থেকে এই ট্যাঙ্কার ফ্যাঙ্কার কেনার কি? তার মানে এই যে যুদ্ধের কথাটা বলেছে, এটা ফাঁকা আওয়াজ নয়। অ্যাকচুয়ালি ইউনূস কিন্তু ঘুঁটিটা সাজাতে শুরু করছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন সেই ঘুঁটিটা সাজাতে শুরু করছে? এবং সব থেকে বড় কথা, এখানে আরেকটা পয়েন্টও উঠে আসছে। বাংলাদেশের যে আইন ব্যবস্থা রয়েছে, সেই আইন ব্যবস্থা ভারতের উপর আবার অনেকখানি ডিপেন্ডেন্ট, কেননা তাদের সেই ইনফ্রাস্ট্রাকচার নেই যে তাদেরকে এই সম্বন্ধে ট্রেনিং ফ্রেনিং দেওয়া হয়। ফলে ভারতবর্ষে এসে এদের বিচারপতিরা সাধারণত সেই সব ট্রেনিং গুলো করে যান। এবং এবছরও 50 জন বিচারপতির ভারতবর্ষে আসার কথা ছিল, এবং ভারত এতখানি বন্ধুসুলভ দেশ, এই পরিস্থিতিতেও এই যে 50 জন বিচারপতি আসছে, তাদের আসা যাওয়া থাকা ট্রেনিং সমস্ত খরচ ভারত বিয়ার করতো। কিন্তু সেই জায়গাটাও ইউনূস স্টপ করে দিয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে কেন? তার মানে কি, যে গোয়ার তুমির আইন ইউনূস ওখানে চালানোর চেষ্টা করছে, ভারতবর্ষে এলে সেই জায়গাটা অনেকটা ফাঁস হয়ে যাবে? ভারতবর্ষের কাছে যখন তারা ট্রেনিং নিয়ে যাবেন, বলবেন যে না, আইনের স্কোপ নেই, এই গোয়ার তুমিগিরি করা যাবে না? নাকি ভারতকে বার্তা দেওয়ার চেষ্টা যে দেখো, তোমাদের সঙ্গে পায়ে পা দিয়ে কিন্তু আমরা ঝগড়া করছি, এবং প্রয়োজনে তোমাদের সঙ্গে যুদ্ধ করব, শেখ হাসিনাকে ফেরত দাও, সেইটার জন্য এই সিদ্ধান্তটা নিলেন? এই জল্পনা কিন্তু ক্রমশ বাড়তে শুরু করছে। কিন্তু এই জল্পনা বাড়ানোর জন্য ইউনূস হঠাৎ করে এরকম পদক্ষেপ করছে কেন? আবারও বলছি, যে ভারতের উপর এতখানি ডিপেন্ডেন্ট, তাও ভারত বিরোধিতা, এই হাসিনাকে ফেরত চাই, এই জায়গাটা এত করছে কেন? তার একাধিক কারণ রয়েছে। প্রথম কারণটা হচ্ছে যে বাংলাদেশের যে মানুষ আছে তারা কিন্তু ক্ষেপে গেছে। নতুন বাংলাদেশ বানাচ্ছে ইউনূস, খাবার খেতে জামা কিনতেই ভিখারির দশা হবে। ওই যে বললাম, কর্মসংস্থান নেই, শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে, হাতে টাকা নেই, ব্যাংকিং সিস্টেম কোলাপস করে যাচ্ছে। এইরকম ডামাডোলের পরিস্থিতিতে নতুন কেউ ইনভেস্টমেন্ট নিয়ে আসছে না, তাদের যে বাণিজ্যের পথ সেটা সংকোচন হচ্ছে, এবং ভারতের সঙ্গে ঝামেলার জন্য যে সাপ্লাই লাইন আছে সেটা অনেকটা এখন ডিভিয়েট করেছে। সেই জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। ফলে দেশের সাধারণ মানুষ কিন্তু ক্ষেপে গেছে। যারা ওই 5th আগস্টের পর চিৎকার করছিলেন নতুন স্বাধীনতা, নতুন বাংলাদেশ পেয়েছেন, তারাই আজকে বলছে যে কার আন্ডারে পড়েছি ভাই, এর থেকে তো হাসিনা 1000 গুণ ভালো ছিলেন।
এইভাবে জ্বলে পুড়ে মরতে হচ্ছিল না। ফলে একটা গৃহযুদ্ধ, দেশের মধ্যেই আভ্যন্তরীণ বিদ্রোহের মুখে ইউনূস পড়ার মুখে রয়েছে, এবং সাধারণ মানুষ খেপে গেলে গদি ছেড়ে পালানো ছাড়া কোনো উপায় নেই, সেটা ভালো বুঝে গেছে। শুধুমাত্র তাই নয়, যাদের ভরসায় তিনি গদিতে বসেছিলেন তাদের মধ্যে অন্যতম খালেদা জিয়া, তিনি ঘুঁটিনাটি সাজাতে শুরু করে দিয়েছেন। এই ইউনূসকে দিয়ে যে হবে না, এবং কিছুদিনের মধ্যে যদি শেখ হাসিনা সত্যিই বাংলাদেশে এন্ট্রি হয়, তাহলে তার কোনোদিন আর গদিতে বসা হবে না। আর এই ইউনূস যেভাবে জাঁকিয়ে বসে আছে এবং যেভাবে ভবিষ্যতের জন্য প্ল্যান করছে, তাতে সহজে গদি ছাড়বে না। ওই দেহত্যাগের আগে পদত্যাগের কোনো রকম কোনো চান্স নেই। আর এটা ভেবেই সেনা প্রধানের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক হয়েছে, এমন গুঞ্জন কিন্তু রয়েছে। এবং সেই জায়গা থেকে কি ভয় পেতে শুরু করে দিয়েছেন ইউনূস, আর সেই জন্যই এত মরিয়া ভাব দেখাচ্ছেন। আর এই জায়গায় ইউনূসের একটাই লাইফ লাইন হতে চলেছে, সেটা হচ্ছে ওই যে ছাত্রদের জোট। তারা বলছে ভোট পরে, আগে হাসিনার দলের বিচার চাই। ইউনূস সরকারকে 4 দফা দাবি বাংলাদেশের ছাত্র নেতৃত্বে। এই যে যাদের ভরসায় ইউনূস ক্ষমতাটা জোর করে দখল করেছিল, বিএনপি, জামাত, তারা মোটামুটি দাঁত নখ বার করে নিয়েছে। খালেদা জিয়া তো পরিষ্কারই করে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করছে, তার মানে ইউনূসকে হটানোর চক্রান্ত চলছে, এমন একটা সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। এই জায়গায় যারা ছাত্র ছিল, এই এই আন্দোলনের মুখে সকল ছাত্র ছিল, কেননা সবাই তো বেসিক্যালি ওই এক একজন চোর, কে হাঁস চুরি করছে, কে মুরগি চুরি করছে, কে মাছ চুরি করছে, কে অন্তর্বাস চুরি করছে, এছাড়া তো এরা কেউ না। তো সেই ছাত্র নেতৃত্ব বাংলাদেশের ইউনূস সরকারকে এখন একটা বলেছে যে ভাই, ভোট ফোট পরে হবে, তুমি ওই ভোট না করো, যা করো আমি ওসব কিছু জানি না, শেখ হাসিনাকে নিয়ে আসতে হবে। ফলে জামাত এবং বিএনপি যখন পিছনে সরে গেছে, বাংলাদেশের মানুষ যখন ক্ষিপ্ত হয়ে গেছে, তখন ইউনূসের কাছে এখন লাইফলাইন বলতে এই ছাত্রদের, ছাত্র নেতৃত্বের সমর্থনটা। এবং তাদের পরিষ্কার কথা হচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা, এদেরকে সাইজ করো, এদেরকে ব্যবস্থা করো। আর সেই জায়গা থেকে কি নিজের গদি বাঁচাতে, ক্ষমতায় টিকে থাকতে ইউনূস একটা শেষ মরিয়া চেষ্টা করছে, এবং সেই জন্য ভারত বিরোধিতা করতে হলেও করব, এই জায়গাটায় উঠে আসছে। এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। কিন্তু এখানে আরেকটা কথা উঠছে, যে ওই যে চাপটা ইউনূসের উপর তৈরি হয়েছে, সেই চাপটা কাটানোর জন্যই কি ইউনূস দেখাচ্ছে যে আমি ডোন্ট কেয়ার ভাবে রয়েছে। একদিকে ভারতের সঙ্গে আমি পাঙ্গা নিতে পারি, একদিকে শেখ হাসিনাকে নিয়ে আমি কোনো রকম কোনো কম্প্রোমাইজ করব না, তাকে আমি করবই। এবং তার পাশাপাশি এই খালেদা জিয়া ফিয়া যতই বৈঠক করুক আমাদের সেনাপ্রধানের সঙ্গে, যাই হয়ে যাক, মানুষ যতই খেপে যাক, আমি সরকারে থাকবো, আমাকে হটানোর মতো কেউ কোথাও নেই। আর তাই সরকারের মেয়াদ আরো স্পষ্ট করলেন ডক্টর ইউনূস। বলেছেন 2025-এর শেষের দিক, 26-এর মাঝামাঝি, 26-এর শেষের দিক, সেই সময় গিয়ে আমি নির্বাচনের কথা ভাববো, করবো এরকম বলছেন, আমি ভাববো সেই সময়। অর্থাৎ চাপটা অনন্ত তার কাছে, কিন্তু মুখে দেখাতে চাইছেন না। চারিদিক থেকে দেখাতে চাইছেন যে ব্যাপারটা খুব সেটেলের জায়গায় রয়েছে, আমি পুরো ব্যাপারটাকে হ্যান্ডেল করছি, ট্যাকেল করছি। আর সেই জন্য একটা ওই বারফট্টাইগিরি বলে না, সেইটা করার চেষ্টা করছে ইউনূস। এই প্রশ্নটা কিন্তু উঠছে, কিন্তু যতই করুক, আলটিমেটলি কি সেটা করতে পারবে? তুষ হয়ে গেল সব হুমকি, তেল চাই বাংলাদেশ, ভারতী বাবা এবার ইউনূসকে বোঝাবে মোদী সরকার। এর আগে চাল পাঠিয়েছে, এবং আগামী এই 2025 যে যে সালটা চলছে, সেখানে প্রচন্ড পরিমাণ বন্যা বা খরা খরা এগুলো হওয়ার চান্স আছে। ফলে ভারত থেকে আরো 2 লক্ষ মেট্রিক টন চাল কিনছে, যাতে মানুষকে সাপ্লাই দেওয়া যায়, তার উপর থেকে সমস্ত শুল্ক তুলে নিচ্ছে। এবং এই 2 লক্ষ টন সাপ্লাই হয়ে গেলে আরো 1 লক্ষ টন কিনে তারা মজুদ রাখতে চাইছে। ওই বন্যা খরা পরিস্থিতিতে যদি এইসবের দাম আরো বেড়ে যায়, তখন আরো মুশকিলে পড়ে যাবে। এইসব যখন হচ্ছে, তখন অন্যান্য জিনিস, তেল অব্দি যদি বাংলাদেশ না যায়, বাংলাদেশ এবার অচল হয়ে যাওয়ার মতো জায়গায় চলে যাচ্ছে। ফলে এবার ভারতের কাছে তেলের জন্য তারা হাত পাতছে। অর্থাৎ মুখে যতই ভারত বিরোধিতা করুক, শেখ হাসিনাকে ফেরত দাও, নাহলে প্রয়োজনে যুদ্ধ করব, ওগুলো কথার কথায়। ভারত যদি সাপ্লাই লাইন বন্ধ করে দেয়, বাংলাদেশ না খেয়ে পেটে মরবে। এটা এটা একদম জলের মতো স্পষ্ট, দিনের আলোর মতো স্পষ্ট। আর সেই জায়গা থেকে এই হুঙ্কারগুলো ফাঁকা হুঙ্কার হয়ে থাকছে। কিন্তু অন্যদিকে আপনাদের মনে একটা প্রশ্ন আসছে, যে যেখানে বাংলাদেশ এত টেটিয়াগিরি করে যাচ্ছে, প্রত্যেকদিন ভারত বিরোধী কথা বলছে, ভারতকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে, ভারতকে উত্তক্ত করার চেষ্টা করছে, তখন মোদী সরকার কেন টাইট দিচ্ছে না? দেখুন, আবারও বলছি, এটা কূটনৈতিক গেম, এটা রাজনৈতিক গেম। যতই বাংলাদেশকে হেল্প করুক না কেন, সেটা ফ্রিতে হচ্ছে না। সেটার জন্য একটা বিদেশি মুদ্রার ভান্ডার আসছে, এবং সেটা ভারত নিজের মতো করে নিজের ভান্ডারটা বাড়িয়ে নিচ্ছে, ভারত বাণিজ্য করছে। কিন্তু তার পাশাপাশি বাংলাদেশ নিয়ে যে ভারত অত্যন্ত সাবধান, এবং একটু যদি ট্যাফু করে, ভারতের দিকে যদি এক ফোঁটা এগোনোর চেষ্টা করে, বাংলাদেশকে কিন্তু কড়া সবক শেখাবে, যেভাবে পাকিস্তানকে শিখিয়ে দিয়েছে। পরিস্থিতি ক্রমশ কঠিন হচ্ছে, সম্পর্কের আকাশে কালো মেঘ, বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়ে উঠছে না তো? ঠিক এই জায়গাটাই
ভারতের কূটনৈতিক মহল, ভারতের আমলা মহল বাংলাদেশকে দেখছে। অর্থাৎ তোমরা ভাই তোমাদের সীমানায় থাকো, ওই হয় না কিছু কিছু পাড়ার কুকুর হয়, ঘেউ 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 করে যায়, তাদের দিকে একটু তেড়ে যান, ল্যাজ গুটিয়ে পালাবে। বাংলাদেশের অবস্থা এখন ঠিক সেই জিনিস হয়ে গেছে। নিজের টেরিটরির মধ্যে থেকে অনেক কথা বলছে, যাতে ভারতের গায়ে কিচ্ছু এসে যায় না। ওই হাতি চলে বাজার, কুত্তা ভোকে হাজার, সেই অবস্থা হয়ে গেছে। ভারত এইভাবেই পুরো জিনিসটাকে দেখছে। কিন্তু যদি আরেকটু কাছে চলে আসে, যদি নিজের সীমানাটা একটু পেরোবার চেষ্টা করে, তাহলে পাকিস্তান যে ট্রিটমেন্ট পেয়েছে ঠিক সেম ট্রিটমেন্ট বাংলাদেশ পাবে। সেই জায়গাটা তৈরি করে নিয়েছে। ফলে আপাতত বাংলাদেশ বিপদে পড়েছে। তারা বাণিজ্য করতে চাইছে, তারা টাকা দিতে পারছে, ভারত জিনিস দিচ্ছে। ভেরি সিম্পল। এরপর যদি বেশি টেঁটিয়াগিরি করে, ওই হাসিনাকে ফেরত দাও নাহলে যুদ্ধ করবো আর করতে গিয়ে ভারতের সীমানার দিকে একটু এগোনোর চেষ্টা করে, বাংলাদেশকে যা বোঝানোর বাংলাদেশের ভাষাতেই বোঝানো হবে। সেটা কিন্তু মোদী সরকারের নীতিগত জায়গা থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে। আর সেই সমস্ত কিছু দেখে ইউনুস দেখছে যে আমার বিদায় আসন্ন। ডোনাল্ড ট্রাম্প আসছে, ভারত এই কড়া অবস্থা নিয়ে নিয়েছে। নিজের দেশেই খালেদা জিয়া সে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করছে। যে কোনো দিন হাসিনার প্রত্যাবর্তন করতে পারে। সাধারণ মানুষ খেপে গেছে। আর তাই এত কিছু জায়গা থেকে পাকে ডোবা ছাড়া আমার আর কোনো উপায় নেই। আর সেই জায়গা থেকেই কি ওই পাকিস্তানের কাছে শেখা মন্ত্র অনুযায়ী একটা ফাঁকা বুলি ভারত বিরোধী জিগির তুলে নিজেকে ভাসিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছে? প্রশ্নটা উঠছে। আপনাদের কি মনে হয়? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।